রাতে ব্রাজিলকে নিয়ে একটি ভিডিও আমার ফেসবুক টাইমলাইনে পোস্ট করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার এখানে নেটে খুব সমস্যা হওয়ার কারণে ভিডিওটি আর আপলোড হয়নি। কিন্তু এখন যা দেখছি আর ভিডিওটি এখন আপলোড দিয়ে লাভও নেই। তো ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে। যারা দেখতে চান কমেন্টে দেওয়া চ্যানেল লিঙ্কে ক্লিক করলে ভিডিওটি গিয়ে দেখতে পারবেন। এই আর কি। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি দ্য স্পোর্টস ল্যাব, সেখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই আর কি। তো আমি এখন আসলে ব্রাজিল এবং মরক্কোর ম্যাচ নিয়ে কিছু কথা বলবো। ফলাফল যা দেখছি সেটা হিসেবে করলে, যদি ব্রাজিল যেরকম খেলেছে তাতে বলা চলে যে ব্রাজিলের জন্য ফলাফলটা ভালোই হয়েছে। আর সেই দিক থেকে বললে কালকে যদি মরক্কো জিতেও যেত তাহলে বলা যেত যে তারা জয় ডিজার্ভ করতো। তো তাদের জন্য ড্রটা সেই হিসেবে মানে ফেয়ার এনাফ কিনা সেটা নিয়ে বরং তর্ক হতে পারে আর কি। তো এটার কারণে ব্রাজিল সমর্থকরা তারপনাই হতাশ, সেটা বুঝতে পারছি। আমিও এর ব্যতিক্রম নই। কিন্তু আমি আবার একেবারে মানে হতাশ মানে একদম যাদের আর কোনো আশা নেই সেই দলের অন্তর্ভুক্ত নয়। কারণ আমি ব্রাজিলের খেলা যতটুকু ফলো করেছি 4 বছরে 22 বিশ্বকাপের পর থেকে, তাতে আমি এইরকম কিছু হতে পারে সেটা আগেই আন্দাজ করেছিলাম। আর যারা মোটামুটি ফলো করেন আমার মতো ব্রাজিলের খেলা, তারা মোটামুটি সবাই আন্দাজ করেছিলেন যে এমন কিছু হতে পারে। ব্রাজিল এই বিশ্বকাপে আসলে নিজেদেরকে হারিয়ে খুঁজতে পারে অনেক ম্যাচেই, এটা আর কি। তো এই দল নিয়ে আসলে ব্রাজিল কতদূর কি করবে সেটা আসলে সময়ই বলবে। তবে আমি একদিক থেকে আসলে খুব একটা হতাশ নই এই জন্য যে আসলে কার্লো আনচেলত্তিকে দোষ দেওয়া যায় যে সে ঠিকভাবে টিমটা সেট আপ করতে পারেনি। তো একদিক থেকে করলে কথাটা ঠিক, আবার আরেক দিক থেকে হলে বিবেচনা করলে সেটা একেবারে যে ঠিক তাও নয়। কারণ হচ্ছে কার্লো আনচেলত্তি মাত্র 12 থেকে 13টি ম্যাচ হাতে পেয়েছেন যখন থেকে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন। তো সেই সময় থেকে হিসেব করলে তিনি কখনোই তার মানে পছন্দ মতো কোনো প্লেয়ার পুরো স্কোয়াড সাজাতে পারেননি প্লেয়ারদেরকে নিয়ে। কারণ হচ্ছে প্লেয়াররা প্রচুর পরিমাণে ইনজুরি প্রন হওয়ার কারণে দেখা গেছে এক ম্যাচে একজনকে পেয়েছেন তো আরেক ম্যাচে দুজন নেই, এই অবস্থা আর কি। পছন্দের প্লেয়ারদেরকে নিয়ে তিনি একাদশ বা স্কোয়াড কোনোটাই সাজাতে পারেননি। আর এর বিশ্বকাপের যে স্কোয়াড তিনি ঘোষণা করেছেন সেটাও এর ব্যতিক্রম নয়, এই আর কি। তো এখন আসলে এই দল নিয়ে ব্রাজিল কতদূর কি করতে পারে সেটা তো সময়ই বলবে। তবে আমার মনে হয় যে ব্রাজিল এবং ব্রাজিলের ফ্যানরা ম্যাচ বাই ম্যাচ ধরে এগুলোই ভালো করবেন, এবং সামনের ম্যাচটা হাইতির সাথে। তো হিসেব মতে ব্রাজিল জিততে খুব কষ্ট হওয়ার কথা নয়। হয়তো যদি ভালো করে চেপে ধরতে পারে হাইতিকে, বড় একটা স্কোর লাইনেও জিতে বসতে পারে। আর হাইতি যদি অঘটন ঘটিয়ে বসে তাতে অবাক হওয়ার কিছু নেই। তবে যদি বড় স্কোর লাইনে ব্রাজিল জেতে তাহলে বলবো যে একদম আকাশে উঠে উড়ার কোনো কারণ নেই, পা মাটিতে রাখতে হবে ব্রাজিল ফ্যানদের জন্য। এবার আসলে মানে চোখের অত্যাচারই হবে বলা চলে। ব্রাজিলের খেলা যে অন্যান্য বারের যে অবস্থা সেটা থেকে এই টিমের খেলা মানে ধারে কাছেও হয়তো বা এক্সপেকটেশনের ধারে কাছেও থাকবে না। কারণ এটা এমন না যে এই টিমে ওই ক্যালিবারের প্লেয়ার নেই, একেবারে নেই সেটা কিন্তু নয়, প্লেয়ার আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে তাদেরকে এক সুতোয় গাঁথা। আর এক সুতোতে গাঁথার জন্য যে সময় দরকার এটা কার্লোর হাতে ছিল না, এটা ঠিক। আবার কার্লোর যে মানে টেকনিক্যাল যে টেকনিক্যাল অনেক এরর আছে, এগুলো আসলে কার্লো সাধারণত অনেক ম্যাচে ওভারকাম করে এসেছে ক্লাব ক্যারিয়ারে। সেটা হচ্ছে প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের জোরে, এবং কার্লো সবসময় এটাকে জোর দেয়। তো তার স্কোয়াডের প্লেয়াররা প্রচুর স্বাধীনতা পায় এবং মোটিভেটেড হয় তার দ্বারা, যার কারণে তারা ভালো পারফর্ম করে, এই আর কি। তো এই ক্ষেত্রে সে এত অল্প সময় ব্রাজিল প্লেয়ারদেরকে কতটুকু মোটিভেট করতে পেরেছে বা পারবে সেটা তো আসলে সামনে দেখা যাবে। তবে এই বিশ্বকাপে আমি এটাই বলবো যে খুব বেশি এক্সপেকটেশন রেখে ব্রাজিল ফ্যানরা বিশ্বকাপ দেখতে বসলে হতাশ হওয়ার সম্ভাবনা বেশি, এই আর কি। আর যদি এক্সপেকটেশন কম রাখেন তাহলে বলবো যে আপনাদের
ইয়া থাকবে, কষ্ট কম লাগবে। এইরকম ম্যাচ দেখলে, এরকম হরিবল পারফর্ম দেখলে কষ্ট কম পাবেন। তবে সামনের ম্যাচে যদি নেইমার ফেরে, সেক্ষেত্রে নেইমার যদি খেলতে পারে, টানা খেলতে পারে কয়েকটা ম্যাচ, তাহলে ব্রাজিল আবার তাদের রিদমে ফিরে যেতে পারে। কারণ নেইমার যদি দলে থাকে, নেইমার হচ্ছে সেই প্লেয়ার, মানে মেসি রোনালদোর যুগে আমরা সবসময় তাকে তৃতীয় স্থানে রাখি, এটা ঠিক। এবং মেসি রোনালদোর অনেক বড় একটা সময় ধরে তাদের বদনাম ছিল যে তারা ন্যাশনালের হয়ে বড় স্টেজ হোক বা হোক অনেক সময় ফ্লপ গিয়েছে, তারা পারফর্ম করতে পারেনি তাদের মান অনুযায়ী। কিন্তু নেইমারকে নিয়ে এইরকম কোনো মানে অভিযোগটা আমাদের দিক থেকে ছিল না। কারণ নেইমার মানে হাতে গোনা খুব কম ম্যাচই গেছে যে সে খুবই বাজে খেলেছে, তার মান অনুযায়ী খেলতে পারেনি। তো এটা হচ্ছে বিষয়। তো সে হিসেব করলে বলবো নেইমার যদি ফিরে আসে এবং এবং ইনজুরি মুক্ত থেকে নেইমার খেলতে পারলে, নেইমার স্লো হয়ে গেছে, নেইমারের গতি বা আগের সেই ড্রিবলিং পাওয়ার কিছুই তার টপ নচ অবস্থায় নেই, এটা আমি আন্দাজ করতে পারছি এবং এটা এই সত্য। কিন্তু তারপরে নেইমার যতটুকু আছে, হাফ নেইমারও ফিট থেকে ফুল ফিট নেইমার যদি তার স্কিলের হাফ শো করতে পারে এই ব্রাজিল স্কোয়াডে, সেটার ধারে কাছেও আর কোনো প্লেয়ার নেই। পজিশনে দেন অ্যাটাকিং লাইনে নেইমার সেই পজিশনে খেলতে পারবে, লেফট রাইট অ্যাটাকিং মিড, তারপরে নাম্বার 9 ফলস 9, যেটাতেই দিন না কেন নেইমার সেই পজিশনে খেলার ক্যাপাবিলিটি রাখে। তো যদি ফিরে, একটা পসিবিলিটি আছে ব্রাজিল রিদমে ফিরে আসার। তবে আমি বলবো নেইমারকে ছাড়াই ব্রাজিলের প্লেয়ারদেরকে চিন্তা করা উচিত, নিজেদের পূজার করা এদের জন্য আরো বেশি মানে সিরিয়াস হওয়া উচিত। ব্রাজিলের আগে একটা কমন ছিল আমাদের মধ্যে যে ব্রাজিল 3 গোল খায় কিন্তু 5 গোল দেয়। কিন্তু এটা কিন্তু ব্রাজিলের ডিফেন্ডাররা একটু শেকি ডিফেন্স করে, এটা অনেক সময় আমরা দেখেছি। যত কিছু একটু ভুল ভাল করে, কালকে যে গোলটা খেলো ওইটাতে গ্যাব্রিয়েলের যে দেখেছি, আমার কাছে মনে হয়েছে ও আর একটু অ্যাটেন্টিভ থাকতে হয়তো, বা মানে আর একটু ভালোভাবে চার্জ করলে তাহলে চ্যালেঞ্জ জানাতে পারতো। গোল হতো না হতো পরের বিষয়, কিন্তু অ্যাটিটিউডটা আসলে খুব গুরুত্বপূর্ণ। তো সেটা আমার কাছে মিসিং লেগেছে এই দলের মধ্যে। আমার এটা নিয়ে সবচেয়ে বিরক্তির যে নিজেদের সেরাটা এরা মানে কখনোই দেওয়ার প্রতি সিরিয়াস হচ্ছে না। তো এরা যদি নিজেদেরকে উজাড় করে দেয়, তাহলে ব্রাজিল দলটা এতটাও খারাপ নয় যে মানে এত মরক্কো র্যাঙ্কিং এ 7 নম্বরে আছে, ঠিক আছে, ফিজিক্যালি এরা খুব এগিয়ে, সবই ঠিক, কিন্তু ব্রাজিল এতটাও খারাপ দল নয় যে তাদেরকে এইভাবে খাবি খেতে হবে। তো কালকে আসলে টোটালি টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি বলা চলে কার্লো আউট ক্লাস ছিল। তো আসলে মরক্কোর কাছে এটা এইরকম একটা রিয়েলিটি চেকের দরকার ছিল, সেটা টুর্নামেন্টের প্রথম ম্যাচে হয়, আমি বলবো ভালোই হয়েছে। এটাকে আমি আপাতত পজিটিভলি নিচ্ছি। কার্লোর আবার একটা বিষয় হচ্ছে একই গোল দ্বিতীয়বার খুব কম করে, সাধারণত করে না তা নয়, কিন্তু অনেকবারই দেখেছি সে একই ভুলটা দ্বিতীয়বার সাধারণত করে না, এটা হচ্ছে বড় বিষয়। তবে আগামী ম্যাচে ব্রাজিল কেমন করে, তো ধরুন বড় ব্যবধানে জিতে গেল, তাহলে কিন্তু মানে সেটা নিয়ে খুব খুশি হওয়ার কিছু নাই। আর খারাপ করলে তো সেটা এতেই আছে, সেটা বলবো যে প্রত্যাশিত যে এই ব্রাজিল যেখানে জাপানের কাছেও হেরে যায়, হাইটি এগুলা বাংলাদেশের বিরুদ্ধে নামালেও খারাপ খেললে আমি খুব একটা অবাক হব না। এদের মান অনুযায়ী এদের শক্তিটাই এরা বুঝতে পারছে না, কেন পারছে না সেটাই আমি জানি না। ব্রাজিলের স্টাফরা কি করছে সেটা হচ্ছে বিষয় আর কি। তো মোটিভেটেড কতটুকু করতে পারে কার্লো সেটা দেখা যাবে সামনে। তো আপাতত বলবো যে ব্রাজিলকে মিডে কন্ট্রোল আনার জন্য কি করা যায় সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। ব্রাজিলকে আরো বেশি উজ্জীবিত হতে হবে এবং প্লেয়ারদেরকে নিজেদের ক্যালিবার সম্পর্কে স্পষ্ট ধারণা এবং সেটাকে মাঠে প্রয়োগ করার জন্য উজাড় করে দিতে হবে, না হলে ব্রাজিলে কপালে দুঃখ আছে। এটা হচ্ছে বিষয় আর কি। তো কথা এগুলাই, আর কি বলবো, আমি এক্সপেকটেশন খুব একটা না রাখাতে সেভাবে যেমন হতাশ হয়নি, তেমনি আবার একেবারে খুব মানে আগামী দিকে ভালো করবে এটা নিয়েও চকিত হচ্ছে না। তবে ব্রাজিল যদি ম্যাচ বাই ম্যাচ ধরে এগোয়, তাহলে ব্রাজিলের একটা সম্ভাবনা আছে যে কোয়ার্টার পর্যন্ত যাবে
এরপরেরটা আসলে বলা যায় না কি করবে না করবে, সেটা আসলে সময় এলে দেখা যাবে এই আর কি। হয়তো সে এবার যেহেতু 32টা দল যাবে দ্বিতীয় রাউন্ডে, সেই ক্ষেত্রে 24টা দল, 12টি গ্রুপ থেকে 24টা দল যাবে প্রথমে, এরপর হচ্ছে 8টি সেরা তৃতীয় দল, প্রতিটা 12টি গ্রুপ থেকে 8 সেরা তৃতীয় অবস্থানে থাকা 8টি দলও দ্বিতীয় রাউন্ডে যাবে। মোট 32টি দল দ্বিতীয় রাউন্ডে যাবে। দ্বিতীয় রাউন্ডের পর হচ্ছে শেষ 16। তো শেষ 16-র পর হচ্ছে শেষ 8, অর্থাৎ কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ব্রাজিল চলে যেতেই পারে, এবার দেখা যাক তারা কেমন করে এই আর কি। সে পর্যন্ত আর হলো ব্রাজিলের জন্য শুভকামনা রইলো। আর আপনাদের বলবো, যদি আমার এই এটা আপনারা আমাকে ফলো করতে চান তাহলে আমার ফেসবুক টাইমলাইনে ফলো দিয়ে রাখতে পারেন, এবং আমার যে ইউটিউব চ্যানেল দ্য স্পোর্টস ল্যাব সেখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাই।